হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো প্লিজ। আমি অডেবল? সোহেল, শুনতে পাচ্ছ আমার কথা? हाँ सर पाँच। ওকে। আচ্ছা, তো আমরা আগের দিন একটা ওয়ার্কশপ করেছিলাম এই জ্যাঙ্গো ডিআরএফ এর ওপরে। ঠিক আছে, তো আজকে আমরা আর একটা ওয়ার্কশপ করছি এবং এর সাথে আমরা আমাদের কোর্স রিলেটেড একটুখানি ছোট করে আলোচনা করব। তো আজকের যে টপিকটা আমাদের ওয়ার্কশপ সেটা হচ্ছে ই কমার্সের জন্য যে এপিআই গুলো ইউজ হয়, এপিআইস অফ ই কমার্স। ঠিক আছে, মানে ই কমার্স একটা ওয়েবসাইট বানাতে গেলে আমরা যদি এপিআই এর থ্রু দিয়ে বানাই পুরোটা, তাহলে কি কি এপিআই আমরা মানে কি রকম ধরনের এপিআই গুলো আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এবার দেখো, এপিআই মানে জিনিসটা কি, এপিআই কিভাবে টেস্ট করতে হয়, এগুলো তো আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি এটা নিয়ে আলোচনা করবো যে ই কমার্স রিলেটেড যে এপিআই গুলো হয় সেইগুলো। ঠিক আছে, তো সেটাতে আমরা যাব। তার আগে আমরা একটু ছোট করে আমাদের কোর্সের ব্রিফটা একটুখানি বলছি, তারপরে আমরা আজকে মেন টপিক হচ্ছে ই কমার্স, ই কমার্সের এপিআই। কিন্তু তার আগে ছোট করে আমরা যে কোর্সের যে একটা ছোট ব্রিফ সেটা আমরা একটুখানি বলে নিই, তারপরে আমরা ই কমার্সে যাব। ঠিক আছে, তো প্রথমে আমাদের যে কোর্সটা ডিজাইন করা হয়েছে এখানে, আহ আমাদের দুটো মডিউলে পুরো কোর্সটাকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, মডিউল ওয়ান আর মডিউল টু, টিআরএফ এর যে কোর্সটা। মডিউল ওয়ানে আমরা একটুখানি পাইথনের বেসিক জায়গাটা মানে ডিআরএফ এর জন্য যেটুকু পাইথন রাখবে সেটুকু রাখা হয়েছে। ঠিক আছে, এছাড়া এক্সট্রা আমাদের মডিউল রাখা হয়েছে দুটো, নামপাই আর পান্ডাস। আমি ডিটেলস যখন মডিউল গুলো দেখাবো তখন বলবো সেটা। আর মডিউল টু তে রাখা হয়েছে জ্যাঙ্গ। মডিউল ওয়ান হচ্ছে 1 মাস, 16 ঘন্টা, অর্থাৎ 8টা ক্লাস। আর মডিউল টু তে রাখা হয়েছে 16টা ক্লাস, 2 মান্থের জন্য, টোটাল 3 মান্থের কোর্স। তার মধ্যে মডিউল ওয়ান হচ্ছে 1 মান্থ আর মডিউল টু হচ্ছে 2 মান্থস। ঠিক আছে, এই হচ্ছে টোটাল। এরপর মডিউল ওয়ানের ভেতর যদি আমরা ডিটেলে ঢুকি যে পাইথনে কি কি শিখবো, তাহলে দেখো, আচ্ছা, আর দুটো প্রজেক্টও আমাদের থাকবে। একটা হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে, এপিআই বেসড পুরোটাই। আর একটা হচ্ছে ই কমার্স, যেরকম থাকে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট আর ই কমার্স ওয়েবসাইট, দুটোই কিন্তু এপিআই বেসড, মানে আমরা এপিআই গুলো বানাবো এটার জন্য। ঠিক আছে, আর আজকে তোমরা যদি এপিআই এর মানে এপিআই ফর ই কমার্স গুলো যদি দেখো, তাহলে আর একটু ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে আমরা এক্স্যাক্টলি কি বানাবো। ঠিক আছে, তার আগে তো এই দুটো প্রজেক্টের আগে আমরা লাস্ট যে 2 মান্থ রয়েছে মডিউল টু এর, তার আন্ডারে এই প্রজেক্ট গুলো থাকবে। ঠিক আছে, তার আগে আমরা এপিআই কি করে বানাতে হয়, কি করে অথেন্টিকেট করতে হয়, সেগুলো সব টেকনিক্যালি শিখবো একদম হাতে কলমে ধরে। লাস্টে যখন আমাদের টুলস গুলো শেখা হয়ে যাবে তখন আমরা এই দুটো প্রজেক্ট বানাবো, যেরকম আমরা জ্যাঙ্গো ফুল স্ট্যাক করে এসেছি ওরকম। ঠিক আছে, এবার জ্যাঙ্গো কেন সিলেক্ট করা হলো হঠাৎ করে, এটা আগেও অনেকজন বলছিল যে লারাভেলেও তো এপিআই রয়েছে, তাহলে জ্যাঙ্গোতেও এপিআই রয়েছে, তাহলে হোয়াই জ্যাঙ্গো টিআরএফ, তাই না? আমরা তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি, বাট সেই ল্যাঙ্গুয়েজেই আমি এপিআই বানাতে পারি, জ্যাঙ্গোটাকে কেন আমরা প্রেফার করব? তার তার অনেকগুলো রিজন হতে পারে। এই যেগুলো লেখা আছে এগুলো তো রয়েছেই, এগুলো তো মানে সবাই জানে যে র্যাপিড ডেভেলপমেন্ট, বেটার ইজ ইনক্লুডেড, স্কেলেবিলিটি, সিকিউরিটি, ভার্সেটাইল ওআরএম, ঠিক আছে, এগুলো তো রয়েছেই। ঠিক আছে, রেস্ট ফ্রেমওয়ার্ক, ইন্টিগ্রেশন, হাই ফ্লেক্সিবিলিটি, বিল্ট ইন ইন্টারফেস, এগুলো কমন। এছাড়া আরো অনেকগুলো রিজন আমরা বলতেই পারি কেন আমরা ডিআরএফ কে সিলেক্ট করব। ঠিক আছে, প্রথম রিজন হচ্ছে, তুমি যদি ডট নেট বা পিএইচপি সাথে কম্পেয়ার করো, তাহলে ডিআরএফ কিন্তু অনেক ফাস্টার। ঠিক আছে, ডিআরএফ কিন্তু অনেকটাই ফাস্টার অ্যাজ কম্পেয়ার টু পিএইচপি, লারাভেল অর ডট নেট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তারপর তোমার এখানে হচ্ছে অন্যান্য ফ্রেমওয়ার্কে যে নন ব্লকিং জিনিসটা তোমাকে অ্যাচিভ করতে হয় মানে আলাদা করে লজিক লিখে, এখানে কিন্তু তোমার নন ব্লকিং জিনিসটা মোটামুটি তুমি লাইব্রেরি ইউজ করে করতে পারবে। ঠিক আছে, সার্ভারে যখন তুমি লাইভ সার্ভারে হোস্ট করবে তখন। আর কি হতে পারে, আর আগের দিন তো বললামই যে এখন এমন একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি যে যে কোনো অ্যাপ্লিকেশনে, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে আমাদের এআই ইন্টিগ্রেট করা হচ্ছে, যে কোনো, যেখানে লাগবে না সেখানেও এআই ইন্টিগ্রেট করা হচ্ছে, আর যেখানে লাগবে সেখানেও এআই ইন্টিগ্রেট করা হচ্ছে। আর এআই ইন্টিগ্রেট করার পর দেখছি যে আমাদের অ্যাপ্লিকেশনটা আরো অনেকটা স্মার্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি তোমার ওয়েব একটা ধরো বিরাট বড় অ্যাপ্লিকেশন তুমি বানিয়েছো, সেটা অলরেডি তোমার একটা অন্য কোনো ফ্রেমওয়ার্কে বানানো রয়েছে,
তুমি চাইছো তোমার একটা ছোট কোনো এআই টুল অ্যাড করতে, ঠিক আছে, যে কোনো টুল মানে যে কোনো কারণেই হতে পারে, যে কোনো কাজ করার জন্য হতে পারে। তখন তুমি লারাভেলে তো তুমি এআই ডেভেলপমেন্ট করতে পারবে না, ডটনেটেও পারবে না, তোমাকে সেই পাইথনের হেল্প নিতে হবে। তো সেখানে তুমি যদি একটা ছোট এপিআই বানিয়ে ফেলো, জাস্ট তুমি যেটা করতে চাইছো মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা এআই এর যে কোনো টুল দিয়ে, সেটা তুমি কিন্তু ইন্টিগ্রেট করে কাজটা করে নিতে পারো। ঠিক আছে, এটা একটা সব থেকে বড় এটা রিজন, আগের দিন আমি এটাই বলেছিলাম, আজকে আবার বলছি, কারণ এটা কিন্তু সব থেকে বড় রিজন। তার কারণ পাইথনের লাইব্রেরি গুলো যেগুলো রয়েছে মেশিন লার্নিং এর, যেগুলো সেগুলো কিন্তু অন্য কোথাও নেই। ঠিক আছে। আচ্ছা, এই আর খুব ইজিলি তুমি এক দু লাইনের কোড লিখে অনেক বড় বড় কাজ করে ফেলতে পারবে। যারা তোমরা জানো অলরেডি মেশিন লার্নিং, তাদেরকে তো আলাদা করে বলার কিছু নেই, এটা কমন একদম। ঠিক আছে, এই কটা রিজন আমরা কিন্তু খুব বড় করে দেখাতে পারি। আর যেটা বললাম এই যে ফাস্টার অ্যাজ কম্পেয়ার টু পিএইচপি আর ডট নেট, ঠিক আছে, এই রিজন গুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট রিজন। ঠিক আছে, আর এই যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো তো কমন, এগুলো তো আছেই, তার সাথে যেগুলো বলছি সেগুলো আরো বেশি করে ইম্পর্টেন্ট। তো এবার আমরা মডিউল ওয়ানের যদি স্ট্রাকচারটা দেখি, মডিউল ওয়ানে কি কি আমরা দেখবো ডিটেলে। মডিউল ওয়ানের ভেতর আমরা মানে যারা ধরো নতুন কোর্সটাতে, যারা পাইথন জানো ঠিক আছে, তাদের একবার করে রিভাইজ হয়ে যাবে। আর যারা ধরো পাইথন জানো না, হতে পারে কেউ নতুন মানে যারা জ্যাঙ্গো কোর্স করেনি বা পাইথনের কোর্স করেনি, বা বাইরেও হয়তো আলাদা করে পাইথন মানে জানো না, তাদের জন্য যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য পাইথনের একদম ছোট করে আমাদের যা যা দরকার সেগুলো রাখা হয়েছে। যেমন ধরো বেসিক পাইথন ভ্যারিয়েবল ডেটা টাইপ অপারেটর, একদম ইন্ট্রোডাকশন টু পাইথন যেটাকে বলতে পারো, ইফ এলস, হোয়াইল লুপ, ব্রেক, কন্টিনিউ, এগুলো এইটুকু আমরা প্রথম দুটো ক্লাসে বা প্রথম উইকে আলোচনা করব। নেক্সট উইকে আমরা সিকোয়েন্স, ফর লুপ, ঠিক আছে, টাপেল ডিকশনারি, আরো যে ডেটা টাইপ গুলো হয়, লিস্ট, টাপেল ডিকশনারি, ইটারেটর, স্লাইসিং, এইগুলো কিন্তু আমরা নেক্সট উইকে আলোচনা করব। তার সাথে মডিউলার প্যাকেজ একটু ছোট ছোট করে দেখবো, কারণ এগুলো না দেখলে আমাদের জ্যাঙ্গোতে একটু সমস্যা হবে যদি কেউ মানে আমরা এগুলো যদি না জেনে থাকি তাহলে। ঠিক আছে, তারপর থার্ড উইকে আমরা ফাংশনস, ঠিক আছে, ফাংশন ডিফাইন করা, ফাংশন কল করা, ফাংশন রিলেটেড যা যা হয় পাইথনে, কিন্তু ফাংশন অনেকটা বড়, কারণ ফাংশনের অনেক কিছু ফিচার্স টিচার্স রয়েছে, সেগুলো একটু দেখবো। ফাইল হ্যান্ডলিং দেখবো, আর ইম্পর্টেন্টলি আমরা এখানে এক্সট্রা যেটা রেখেছি পান্ডাস আর নামপাই। ঠিক আছে, তোমরা যখন মেশিন লার্নিং শিখবে তখন তোমার কিন্তু এই দুটো লাইব্রেরি লাগবেই। ঠিক আছে, আরো লাইব্রেরি লাগবে কিন্তু এই দুটো লাগবেই, পান্ডাস তো লাগবেই, পান্ডাস ছাড়া তুমি করতেই পারবে না, ডেটা ফ্রেম নিয়ে যদি কাজ করো তো দেখবে পান্ডাস আর নামপাই লাগছে। তো আমরা এই কোর্সটাতে ছোট করে আহ অল্প একটু পান্ডাস আর অল্প একটু নামপাই, ঠিক আছে, একদিনে প্রথম দিনে আমরা আলোচনা করবো ফাংশন, মানে থার্ড উইকের প্রথম ক্লাসে মানে ফিফথ ক্লাসে আমরা আলোচনা করব ফাংশনস আর ফাইল হ্যান্ডলিং এইগুলো। সিক্স ক্লাসে আমরা একদিনের মধ্যে কিছুটা পান্ডাস আর কিছুটা নামপাই, 2 ঘন্টা ক্লাসে 1 ঘন্টা পান্ডাস 1 ঘন্টা নামপাই, এরকম করে আলোচনা করবো। ঠিক আছে, ফোর্থ উইকে আমরা রেখেছি উপ। উপটাও অনেকটাই বড়, তাই আমরা মোটামুটি দুটো ক্লাস রেখেছি উপের জন্য, 4 ঘন্টা, পার্ট ওয়ান আর পার্ট টু। তো এইটা আমাদের পাইথনের যে সিলেবাসটাকে আমরা এইভাবে নিয়েছি। আর ওই আমাদের ওটা কি বলে, ওই রেগুলার এক্সপ্রেশন টেক্সপ্রেশন যেগুলো এক্সট্রা থাকে পাইথনে, ওগুলো আমরা এখানে খুব একটা রাখি। ঠিক আছে, মেন যেগুলো কোর, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো রাখা হয়েছে পাইথনের জন্য। এরপর জ্যাঙ্গোতে যা যা নর্মাল জ্যাঙ্গোতে শেখা উচিত একটা প্রথম থেকে প্রজেক্ট বানানোর জন্য, সবকিছু ইনক্লুড করা হয়েছে এই প্রজেক্টটার এই কোর্সটার মধ্যে। যেমন ধরো প্রথমেই তুমি এমভিটি জিনিসটা কি, কেন আমাদের জ্যাঙ্গো একটা এমভিটি ফ্রেমওয়ার্ক, সবাই জানো। তো এমভিটি জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে, তার একটা রিয়েল লাইফ মডেল, সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রজেক্ট ক্রিয়েশন, কি করে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, ভিউ রেন্ডারিং, টেমপ্লেট, ইউআরএল ক্রিয়েশন, এইগুলো প্রথম ক্লাসে আমরা আলোচনা করবো। সেকেন্ড ক্লাসে আমরা ডিবি কনফিগারেশন, মডেল আর ওআরএম, এগুলো তোমার একটা ক্রাড বানাতে গেলে, সরি, একটা ক্রাড বানাতে গেলে প্রথমেই তোমার এই জিনিসগুলো লাগবে। তো প্রথম উইকে আমরা এইটুকু শিখবো। সেকেন্ড উইকে আমরা ফর্ম সাবমিশন, কার্ড অ্যাপ্লিকেশন বানানো, অথেন্টিকেশন, অথরাইজেশন, এইটুকু শিখবো। থার্ড উইকে এসে ফিফথ আর সিক্স ক্লাসে আমরা মিডিলওয়্যার আর ডিআরএফ, এবার ডিআরএফ বলতে আমাদের তো পুরো কোর্সটাই ডিআরএফ, মিডিলওয়্যার কি করে বানাতে হয় সেটা ফিফথ ক্লাসে শিখবো ছোট করে। তারপর ডিআরএফ এর একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সেখানে আহ, তোমার ভিউজ কত রকম ভাবে ডিআরএফ বানানো যেতে পারে, ঠিক আছে, ডিআরএফ ইনস্টলেশন, ডিআরএফ কিভাবে কাজ করে, ডিআরএফ এর ব্যাক এন্ডে তুমি 3 ভাবে করতে পারো, যেটা আগের দিন বলছিলাম, ক্লাস বেসড ভিউ, ফাংশন বেসড ভিউ আর ভিউ সেট, এই তিনটের আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন কি করে মানে করে একদম প্র্যাকটিক্যাল কোড করে দেখানো।
তারপর প্রত্যেকটারই আমাদের যে সবকটা এন্ড পয়েন্ট গুলো হয়, যেটা টাইপের যে আমাদের এপিআই কল গুলো, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, সবকটার জন্য সবকটা তিনটে টাইপের জন্য সবকটা করে কল, এপিআই এন্ড পয়েন্ট কি করে জেনারেট করতে হবে, সেটা কি করে কল করতে হবে, এগুলো আমরা দেখবো। তারপর সিরিয়ালাইজার কি জিনিসটা, সেটা ওই ডিআরএফ বানাতে গেলেই আমাদের লাগবে, সিরিয়ালাইজার ভিউ সেটস, ঠিক আছে, এগুলো আমাদের দেখব। তারপর দেখবো হচ্ছে এপিআই অথেন্টিকেশন। আগের দিন একবার একদম ছোট এপিআই টেস্টিং এর জন্য দেখাচ্ছিলাম যে কিভাবে টোকেন জেনারেট করতে হয়। তো ওটাই আমরা কিভাবে টোকেনটা জেনারেট করতে হবে দেখানি, টোকেনটা মানে জাস্ট আমরা ক্রেডেনশিয়াল পাস করেছিলাম, আমাদের টোকেনটা এসেছিল আগের ক্লাস মানে আগের ওয়ার্কশপে যেটা দেখেছিলাম। তো সেটা কি করে ডেভেলপ করব, সেটা কিভাবে কোড দিয়ে বানাবো, সেটা তার জন্য কি কি আমাদের ইম্পোর্ট করতে হবে না করতে হবে, যা যা লাগে আর কি, সেই টোকেনটা কিভাবে বিআরআর দিয়ে পাস করাতে হবে, সেই সব কিছু আমরা দেখবো। তারপর দেখবো যে প্রোটেক্টেড ভিউ কি করে বানাতে হবে। মানে তোমার একটা এপিআই তো রয়েছে, অথেন্টিকেশন তুমি শিখেছো, এবার তুমি এক একটা তোমার এপিআই গুলোকে প্রোটেক্ট কিভাবে করবে। আনঅথরাইজড বা আনঅথেন্টিকেটেড ইউজারকে তুমি এপিআই গুলো অ্যাক্সেস করতে দেবে না, ওপেন এপিআই গুলো তুমি করতে দেবে, বাট যেগুলো তোমার প্রোটেক্টেড সেগুলোকে তুমি করতে দেবে না। সেটা তুমি কি করে করবে, তার জন্য অথেন্টিকেশন করার পর সেই টোকেনটা নিয়ে তার সাথে পাস করানো, টোকেনটা ভ্যালিডেট করা, এইগুলো আমরা শিখব। তারপর 5th উইক থেকে 8th উইক, মানে 9th ক্লাস থেকে 16th ক্লাস, আমরা পোর্টফোলিও ওয়েবসাইট আর ই কমার্স ওয়েবসাইটের জন্য যে এপিআই গুলো হয় সেগুলো ডেভেলপ। এবার দেখো এইখানে আমরা টেমপ্লেট নিয়ে কিছু রাখিনি, টেমপ্লেট ইঞ্জিন বা আমাদের টেমপ্লেট ট্যাগস, টেমপ্লেট ফিল্টার, কারণ আমাদের এই কোর্সটা কি না ডিআরএফ, মানে আমরা এপিআই বানাবো। এবার একটা জিনিস খুব ক্লিয়ার করা দরকার যে এপিআই মানেই হচ্ছে প্যাকেট, এপিআই এর কোনো ফ্রন্ট এন্ড হয় না, ঠিক আছে, এপিআই এর ফ্রন্ট এন্ড হয় না। তুমি এপিআই এন্ড পয়েন্ট পেতে পারো, ঠিক আছে, যেগুলো আগের দিন দেখাচ্ছিলাম, এই যে গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, এই এন্ড পয়েন্ট গুলো তোমার কাছে থাকবে। এই এন্ড পয়েন্ট গুলো তুমি যেখানে তোমার ফ্রন্ট এন্ড বানাচ্ছ সেখান থেকে অ্যাক্সেস করবে, ঠিক আছে, জেসনের থ্রু দিয়ে ভ্যালু যাবে, জেসনের থ্রু দিয়ে ভ্যালু আসবে। তারপর তুমি ফ্রন্ট এন্ডে ইন্টিগ্রেট করবে, কিছুই না, আমরা যে এপিআইটা বানাবো এইগুলোই তুমি তোমার কোনো একটা ফ্রন্ট এন্ড দিয়ে কল করবে, ঠিক আছে, কল করলে জেসান পাবে, জেসান গুলোকে তুমি তোমার মতো করে দেখাবে। এবার হতে পারে তোমার সেই ফ্রন্ট এন্ডটা রিয়াক্টে বানানো, হতে পারে ভিউতে বানানো, হতে পারে নর্মাল আমাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে বানানো, সেটা যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমরা কিভাবে তাহলে টেস্টিং করবো, আমরা আগের দিন অলরেডি টেস্টিং রিলেটেড কথা বলেছি, যে আজকে টেস্টিং নিয়ে কিছু বলছি না। আমাদের ডিআরএফ এ অলরেডি টেস্টিং এর জন্য একটা আহ, তোমার ইন্টারফেস রয়েছে। তাছাড়া আমাদের কাছে তো পোস্টম্যান রয়েছেই, তো আমাদের টেস্টিং এর কোনো সমস্যা হবে না। তো ওইভাবে আমরা টেস্ট করে নিতে পারবো। তাহলে এইটা ছিল আমাদের কোর্সের যে ওভারভিউটা সেটা, ঠিক আছে। এরপর আমরা আজকের যে ওয়ার্কশপটা মেন, যে ই কমার্সের জন্য যে এপিআই গুলো হয় সেগুলো কি, অর্থাৎ আমরা এগুলো থ্রু আউট দ্য কোর্সে এগুলোই বানাবো। প্রজেক্ট পার্টটাতে এসে পোর্টফোলিওটাতেও অনেকগুলো এপিআই থাকবে, ঠিক আছে, এখানে এর মধ্যে কয়েকটা আবার কমন যেগুলো পোর্টফোলিওতেও থাকবে, কোনোগুলো আবার ই কমার্সও থাকবে, আবার কিছু কিছু শুধুমাত্র ই কমার্সের জন্য, ঠিক আছে। তো দেখো তুমি একটা যখন এপিআই ডেভেলপ করছো, তোমাকে প্রথমেই একটা, তোমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেউ পড়ে থাকো দেখবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হয়। প্রথমেই অনেকগুলো মডেল হয়, ওয়াটারফল মডেল হয়, রেকটিফাইড ইটারেটিভ ওয়াটারফল মডেল হয়, তারপর তোমার স্পাইরাল মডেল হয়, ভি মডেল হয়, প্রোটোটাইপ মডেল হয়, আমাদের এখন যেগুলো ইউজ হয় অ্যাজাইল হয়, অনেক কিছু হয়। তো অত কমপ্লেক্সিটিতে আমাদের যাওয়া দরকার নেই, বেসিক্যালি তোমাকে মানে ডিসাইড করতে হবে যে তুমি পরপর স্টেপ বাই স্টেপ কি করবে। আগে হচ্ছে প্রথমেই রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রথম পার্টটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। তো মানে তুমি কি চাইছো সেই রিকোয়ারমেন্ট গুলোকে গ্যাদার করছো। তুমি একটা ই কমার্স তো বানাচ্ছো, আজকাল ই কমার্স ওয়েবসাইট কাউকে বলতে হয় না যে এইটা ই কমার্স ওয়েবসাইট বলে, সবাই জানে। কিন্তু তোমার ই কমার্স ওয়েবসাইটে তুমি কি চাইছো সেটা তোমাকে জানতে হবে, প্রথমে মানে ক্ল্যারিফাই করে নিতে হবে। মানে অ্যামাজন, ফ্লিপকার্ট রয়েছে, মিন্ত্রা রয়েছে, এগুলো তো রয়েছেই, কিন্তু তুমি তোমার ই কমার্সে কি চাইছো, ওইগুলোর সাথে কি সিমিলারিটিস চাইছো বা এক্সট্রা তুমি কি চাইছো, সেটা তুমি প্রথমে একটা আউটলাইন করে নিলে। তারপর তোমাকে সেগুলো ছোট ছোট পার্টে ভাঙতে হবে, ঠিক আছে, কিরকম, তুমি প্রথমেই একটা ইউজারের রেজিস্ট্রেশনের পার্ট রাখবে, তারপর ইউজারের লগ ইন করার একটা পার্ট রাখবে, ঠিক আছে। এবার তুমি হয়তো চাইছো ইউজার নিজের প্রোফাইলে ঢুকে জিনিসপত্র ওর যে ডিটেলস গুলো আছে সেগুলো এডিট করতে দিতে চাইতে পারো, বা শো করতে দিতে পারো, বা তুমি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দিতে চাও, তো এইগুলো তোমাকে একটু ডিটেলে ভেবে নিতে হবে যে তুমি কি চাইছো। তারপর তার উপর রেসপেক্ট করে তোমার এপিআই গুলো জেনারেট। তো দেখো তুমি যদি প্রথমেই
প্রথমেই লোকে রেজিস্টার লগ ইন এটা করে। তো ইউজার ম্যানেজমেন্ট এপিআই, এটা একটা নাম, জাস্ট হেডিং। তো সেখানে তুমি রেজিস্ট্রেশনের জন্য একটা এপিআই বানাবে, লগ ইনের জন্য, আর প্রোফাইল ম্যানেজমেন্ট। বাট সেখানে তুমি কি করতে দেবে সেটা ডিপেন্ড করছে, তুমি যেটা চাইছো সেটা করতে দেবে। প্রোফাইল দিতে চাইছো, নাকি এডিট করতে দিতে চাইছো, নাকি ওর প্রোফাইলটাও পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারো, সেটা তুমি যা লজিক চাইবে সেটাই তুমি বানাবে, ঠিক আছে, কোনো তাতে ইস্যু নেই। নেক্সট হচ্ছে, এবার এখানে তুমি আরো চাই পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, ঠিক আছে, মেল নোটিফিকেশন, এগুলো তুমি যা যা যাও সবকিছু অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো এখানে বেসিক এগুলো, মানে যেগুলো নেসেসারি সেগুলো এখানে লিস্ট করা আছে, ঠিক আছে। আর আমরা যখন প্রজেক্ট বানাই তখন আমরা কিন্তু এইগুলো ছাড়াও আরো অনেক কিছু বানাই, মানে আমাদের হয়তো কেউ বললো যে স্যার একটুখানি আহ, আমরা যখন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছি তখন একটা মেল পাঠাবো, এটা কি করে করবো, তখন আমরা হয়তো মেল পাঠিয়ে দেখ, মানে যখন অ্যাড টু কার্ট করলাম আমাদের কার্টে তো ঢুকলো ডেটাবেসে, সঙ্গে সঙ্গে একটা মেল যে চলে গেল, যে মেল নাম্বার, যে ইমেল আইডিটা দিয়ে রেজিস্টার করেছিল ইউজার, সেই ইমেল আইডিতে, রেজিস্টার্ড ইমেল আইডিতে একটা মেল চলে গেল যে দিস প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর কার্ট, এরকম বলে একটা মেল যাবে। তো সেখানে আবার লিঙ্ক টিঙ্ক যেটা ভাবে তুমি কাস্টমাইজ করবে। তো সেগুলো তো আমাদের প্রজেক্ট বানানোর সময় যখন আমরা প্র্যাকটিক্যালি বানাই তখন এইগুলো ছাড়াও আরো অনেক কিছু বানানো হয়ে যায়। তো যেমন রেটিং, ঠিক আছে। তো যাই হোক সেগুলো বলছি আমি। নেক্সট হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এপিআই। অর্থাৎ তুমি একটা, এবার এইটার আর একটা পার্টও থাকে, ওটা আমি আপাতত মুছেছি, আমি বলছি সেটা। তোমার ই কমার্স মানে তোমার প্রথম, তোমার মেন, মানে হার্ট কি, কোর অফ দ্য প্রজেক্ট কি, প্রোডাক্ট। তুমি প্রোডাক্টই সেল করার জন্য ই কমার্স বানাচ্ছ, তাহলে সেখানে তোমার প্রোডাক্টটা হচ্ছে একটা খুব বড় ইম্পর্টেন্ট রোল প্লে করছে একটা ই কমার্স ওয়েবসাইটে। যে প্রোডাক্টের যে পুরো কার্ডটা, সেটার জন্য তুমি একটা এপিআই বানাও। সেখানে দেখো বলছে লিস্টিং, যেটাকে আমরা ইন্ডেক্স বলে থাকি, ডিটেলস অর্থাৎ শো যেটাকে বলে থাকি, সার্চের জন্য একটা আলাদা ফাংশন অবশ্যই থাকবে, আর ক্যাটাগরি, সেখানে তুমি ফিল্টার করার জন্য ক্যাটাগরি দিয়ে তুমি ফিল্টার করতে পারো। বাট এখানে তুমি বলতে পারো যে এগুলো তো আমরা অ্যাজাক্সে করতাম, ঠিক আছে, তাহলে এখানে তো আমাদের ফ্রন্ট এন্ড নেই, তাহলে অ্যাজাক্স কি করে করবো? দেখো অ্যাজাক্সের জন্য তো তোমার একটা ভিউ লাগছে, বা তুমি একটা ব্যাকএন্ডের ফাংশন লাগছে, সেটাই হচ্ছে আমাদের এপিআইটা করবে। মানে তোমার অ্যাজাক্সে তো একটা রিকোয়েস্ট যাচ্ছে, সেই রিকোয়েস্টটাই এপিআই দিয়ে হ্যান্ডেল করে রেসপন্সটা আবার অ্যাজাক্সের রেসপন্সে পাঠিয়ে দেওয়া যাবে। মানে তুমি যদি একটু ভালো করে ভাবো, দেখো অ্যাজাক্সও কিন্তু এপিআই এর মতো করে কাজ করে, কিন্তু ওটা ইন্টারনালি করে জিনিসটা, জাভাস্ক্রিপ্ট জিনিসটাকে হ্যান্ডেল করে নেয়। কিন্তু এপিআই হচ্ছে একটা বড় সড়ো মানে অ্যাজাক্সের একটা বড় সড়ো ভার্সন, এরকম ভাবতে পারো। আলাদা কনসেপ্টটা, কিন্তু কাজটা ওরম ভাবেই হয়। অ্যাজাক্সেও তুমি কি করো, একটা রিকোয়েস্ট পাঠাও একটা ইউআরএল, সেটাই তুমি তোমার এখানে আমরা এটা, সেটাকে আমরা আহ, মানে ভালো ভাষায় ওটাকে আমরা বলছি এপিআই এন্ড পয়েন্ট। ওটাই ওখানে আমরা কিন্তু অ্যাজাক্সের রিকোয়েস্টের ইউআরএল, ওখানেও আমরা কিন্তু গেট পোস্ট এইভাবে কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারি, এখানেও আমরা তাই করছি। ওখানেও একটা ব্যাকএন্ডে ফাংশন থাকছে যেটা ম্যাপ করা থাকছে, সেইটা এক্সিকিউট হওয়ার পর সেই জেসনেই রেসপন্স আসছে, এখানেও সেটাই হচ্ছে। তারপরে তুমি জাভাস্ক্রিপ্টে জেসন রেসপন্সটা আসার পর তুমি তোমার নিজের মতো করে কাস্টমাইজ করে যা করার তুমি করছো, প্রিন্ট করছো, শো করছো, শর্ট করছো, ডিলিট করছো, যা পারো করো, কিন্তু আলটিমেট তোমার কাছে কিন্তু জেসনে রেসপন্সটা আসছে। এপিআই তেও সেমটাই হবে, সেমটাই হয় আর কি। তো এরকম ভাবতেই পারো যে জাভা, এই অ্যাজাক্সটা অনেকটাই এপিআই এর মতোই আর কি। এবার তুমি যদি আলাদা আলাদা প্রজেক্ট রাখো, ফ্রন্ট এন্ডটা একটা আলাদা, ব্যাক এন্ডটা একটা আলাদা, তাহলে সেখানে তুমি দেখবে তোমার দুটো আলাদা প্রজেক্ট, তাহলে সেখানে কিন্তু তোমাকে এপিআই কল করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ইভেন তোমরা যারা করেছো রিয়াক্টের সাথে, মানে ফ্রন্ট এন্ডে কোন একটা আলাদা ফ্রেমওয়ার্ক ইউজ করেছো, রিয়াক্ট ভিউ এই টাইপের, আর ব্যাক এন্ডে একটা আলাদা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেছো, তখনও দেখবে কিন্তু আমরা এপিআই ইউজ করি, এপিআই কল করি, এপিআই এন্ড পয়েন্ট গুলো আমরা ব্যাক এন্ডের যেখানে ফ্রেমওয়ার্কটা বানাচ্ছি সেখানে বানাই, তারপর ফ্রন্ট এন্ড থেকে জাস্ট কল করি এপিআই, যেরকম ভাবে আমরা আগের দিন টেস্টিং করছিলাম সেইভাবে আমরা কল করি, ঠিক আছে। তো একই জিনিসটা। এরপর প্রোডাক্টের জন্য তো বললাম এই কটা। নেক্সট হচ্ছে তুমি অর্ডার ম্যানেজমেন্ট করবে, মানে প্রোডাক্ট মানে ক্রিয়েট করলে, এবার এখানে একদম লিস্টিংটা রয়েছে, দেখো যে অ্যাডমিন, সে তো তোমাকে প্রোডাক্ট অ্যাড করতে দিতে হবে, তাকে অ্যাডমিন তো প্রোডাক্ট অ্যাড করবে, তাহলে সেখানে তুমি সেই পার্টটাও রাখতে চাও চাইলে, মানে তোমার এটা, এবার তোমাকে এটা ডিসাইড করতে হবে যে তুমি যে ই কমার্সটা বানাচ্ছো, যেমন আমরা ফুল স্ট্যাকে, মানে ফুল স্ট্যাকের যে কোর্সটা রয়েছে ওখানে কিন্তু আমরা দুটো প্যানেল বানাই, দুটো আলাদা টাইপের, তিনটা আলাদা টাইপের ইউজার বানাই রাদার।
ই কমার্সে, একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে এন্ড ইউজার, তিন টাইপের ইউজার থাকে। এবার তোমাকে তুমি যখন ওই বললাম রিকোয়ারমেন্ট অ্যানালিসিস স্টেজে যখন রয়েছে, বা প্রথমে তুমি তোমার নিজের কাজ নিজেই করছো, তাহলে প্রথমে যখন তুমি সিস্টেম ডিজাইন করছো, তোমাকে এটা কিন্তু ডিসাইড করে ফেলতে হবে যে তোমার ই কমার্স ওয়েবসাইটে তুমি কত টাইপের ইউজার অ্যালাউ করতে চাইছো। সেখানে তুমি যদি অ্যাডমিন রাখতে চাও, তাহলে নিশ্চয়ই অ্যাডমিনের জন্য একটা আলাদা পোর্টাল থাকবে, অ্যাডমিনের জন্য আলাদা এপিআই থাকবে। সেখানে তোমার অ্যাডমিন কি করতে পারবে, অ্যাডমিন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবে, প্রোডাক্ট এডিট করতে পারবে, প্রোডাক্ট ডিলিট করতে পারবে, এগুলো রাখতেই হবে তোমার। আর ডিটেলস শো তো তোমার এন্ড ইউজাররা করতে পারছে, অ্যাডমিনরাও পারবে। তো আমরা একটা কথা বলি ডেভেলপমেন্টের ভাষায়, যে প্রত্যেকটা অ্যাকাউন্টই হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। ঠিক আছে, এভরি অ্যাকাউন্ট ইজ অ্যাডমিন অ্যাকাউন্ট। তুমি বাকিদের ওপর রেস্ট্রিকশন চাপিয়ে চাপিয়ে অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে বাকিগুলোকে আলাদা করছো। মানে তুমি যখন একটা নর্মাল ইউজার সব জেনারেট করো, তুমি প্রত্যেকে কিন্তু অ্যাডমিন অ্যাকাউন্ট থাকে ডিফল্ট। তুমি যখনই ওর উপর রেস্ট্রিকশন চাপাচ্ছ, তখনই সেটা অ্যাডমিনের থেকে ডিফার করে যাচ্ছে। তার কারণ অ্যাডমিন সবকিছুর অ্যাক্সেস পায়। তাই তাই জন্য উইদাউট এনি রেস্ট্রিকশন অ্যাডমিন কাজ করে। মানে অ্যাডমিনের অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন থাকে না জেনারেল। এবার কোথাও করতে কোনো কোনো পোর্টালে সুপার অ্যাডমিন অ্যাডমিন আলাদা থাকে। সেখানে সুপার অ্যাডমিন হচ্ছে সবকিছু অ্যাক্সেস পায়, অ্যাডমিন অতটা অ্যাক্সেস পায় না। ডিপেন্ড করছে তুমি কি টাইপের বানাতে চাইছো। যেটা চাইবে সেটাই করতে পারবে, অসুবিধা কিছু নেই, লজিকটাই তোমাকে বিল করতে পারে, কিছু না। নেক্সট হচ্ছে আচ্ছা, প্রোডাক্টের কথা তো বললাম। তো যদি অ্যাডমিনের পোর্টাল থাকে আলাদা করে, সেখানে যদি অ্যাডমিনের আলাদা অ্যাক্সেস তুমি করতে চাও, তাহলে সেখানে অ্যাডমিন কিন্তু প্রোডাক্ট অ্যাড, এডিট, ডিলিট এগুলো করতে পারে, যেটা এন্ড ইউজাররা পারবে না। এরপর তুমি অর্ডার ম্যানেজমেন্ট এপিআই বানাবে। অর্ডার ম্যানেজমেন্ট এপিআই এর মধ্যে তুমি প্রথমেই অ্যাড টু কার্টের অপশনটা রাখবে। ঠিক আছে, সেটার জন্য একটা এপিআই থাকবে। সেটা একটা পোস্ট এপিআই হবে, পোস্ট করছো তুমি। নেক্সট তুমি চেক আউট, মানে ও নিজের অর্ডার চেক করতে পারে, নিজের কার্ড চেক করতে পারে, বা তুমি প্রোডাক্ট প্লেস অর্ডার করার সময় যে চেক আউটটা আসে ওটা করতে পারে। তো সেটা চেক আউটের আন্ডারে পড়ছে। নেক্সট হচ্ছে অর্ডার প্লেস অ্যান্ড অর্ডার। অর্ডার প্লেস করার জন্য তোমাকে একটা পোস্ট এপিআই কল করতে হবে। বুঝতেই পারছো, অর্ডার টেবিল আমরা ভ্যালুটাকে ক্রিয়েট করব, রেকর্ড এন্ট্রি ক্রিয়েট করব, বা তুমি বলতে পারো যে স্টোর করব। সেক্ষেত্রে তুমি অর্ডারের জন্য একটা পোস্ট এপিআই করবো, অর্ডার কার্ডটার জন্য, অর্ডার মডেলের জন্য। নেক্সট হচ্ছে অর্ডার হিস্ট্রি, অর্ডার থেকে তুলে ইন্ডেক্স টাইপের আর কি, এখানে তোমার গেট হবে এটা। ঠিক আছে, তাহলে এটা অনেকটা আহ এটা পোস্ট হবে। ঠিক আছে, এবার মাই কার্ট দেখার মানে মাই কার্ট যে অপশনটা থাকে, আমার কার্টে কি কি এলিমেন্ট প্রোডাক্ট আছে, সেটার জন্য আরেকটা এপিআই তুমি রাখতে পারো এখানে। তো এই কটা এপিআই তোমার থাকবে। এবার এখানেও যদি তুমি আবার সেই একই কথা বলবো, যদি অ্যাডমিনের অ্যাক্সেস থাকে, অ্যাডমিনের জন্য আলাদা তুমি ড্যাশবোর্ড বানাতে চাও, অ্যাডমিন বলে যদি আলাদা গ্রুপ অফ ইউজার তুমি রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি এখানেও অ্যাডমিন কিন্তু সবার কার্ড দেখতে পাবে, সবার অর্ডার দেখতে পাবে। কারণ অ্যাডমিনকে তোমার ধরো এন্ড অফ দ্য মান্থে কত টাকা সেল হলো, কি কত টাকা আমাদের প্রফিট হলো, কত টাকা লস হলো, এগুলো হিসেব টিকেস করবে। তাহলে সেক্ষেত্রে তোমার তার জন্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্টও থাকতে পারে, কিন্তু অ্যাডমিন সেগুলো চাইলে দেখতে পারবে। তার জন্য তুমি অ্যাডমিন যদি অর্ডার দেখতে চায়, তাহলে সবার অর্ডার দেখতে পাবে, সবার কার্ডটা না দেখতে দিলেও চলবে। বাট যেহেতু অ্যাডমিন সবটাই দেখতে পাওয়া উচিত, লজিক্যালি যদি সেরকম ভাবে ভাবো, তাহলে সেক্ষেত্রে সেটাও তুমি দেখাতে পারো। ঠিক আছে, কি কি অর্ডার আপাতত ডেলিভার্ড অবস্থায় রয়েছে, কি কি আনডেলিভার্ড অবস্থায় রয়েছে, অ্যাডমিন এই সবকিছু দেখতে চাইতেই পারে। সেক্ষেত্রে সেগুলোর জন্য তুমি এপিআই বানাতে পারো। ঠিক আছে, এক একটা রিকোয়েস্টের জন্য এক একটা এপিআই বানাবে। তারপর পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন তো আমরা সবকটাতেই দেখাই। তো আমরা এখানেও পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন রেজাল্টের সাথে ইন্টিগ্রেট করে দেখাবো কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাকচুয়াল ইন্টিগ্রেট করবো আমরা প্রজেক্টের সাথে। আর তার জন্য একটা এপিআইও লাগবে, সেটা করব। নেক্সট হচ্ছে শিপিং। শিপিং এর জন্য তোমার আমরা এমনি যেটা করি শিপিং এর জন্য, তো এই তোমার ট্র্যাক করা, ঠিক আছে, জিপিএস টিপিএস ওইগুলো করবো না। কারণ ওগুলো চাইলে করতে গেলে তোমার টাইমটা অনেক বেশি লাগবে, আমাদের তো কোর্সটা খুব বেশি লেন্দি নয়। তাহলে সেক্ষেত্রে শিপিংটা আমরা আহ, আমাদের ওই ফুল স্ট্যাকের ই কমার্সের শিপিং এর পার্টটা আমরা ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই। ঠিক আছে, মানে অর্ডার প্লেস করলে সাথে সাথে একটা ডিফল্ট ভ্যালু ডেটাবেসে স্টোর হয়। তো তুমি এখানে অন্য লজিকও করতে পারো, সেটা কোনো মানে ব্যাপারই নয়, তুমি পুরোটাই কাস্টমাইজ আর কি, যখন যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারবো।
তো সেক্ষেত্রে সেটা করতে গেলেও একটা এপিআই লাগবে, সেটা বানাবো আমরা। ঠিক আছে। এরপর ধরো সাকসেসফুল ডেলিভার হয়ে গেছে, প্রোডাক্টটা পেয়েও গেছে কাস্টমার, তারপর কাস্টমার রিভিউ দেবে। ঠিক আছে, রেটিং আর রিভিউ। সেটার জন্য সরি সেটার জন্য তোমার একটা এপিআই বানাতে হবে। তো রেটিং আর রিভিউ নেওয়ার জন্য একটা তোমার পোস্ট এপিআই লাগবে। এবার তুমি তোমার কি কি প্রোডাক্টে কি কি রিভিউ দিয়েছো সেটা তুমি যদি দেখতে চাও, তার জন্য তোমার ফেচ রিভিউর জন্য একটা এপিআই লাগবে। এবার অ্যাডমিন ধরো প্রোডাক্ট ওয়াইজ রিভিউ দেখতে চাইছে, তাহলে সেক্ষেত্রে একটা প্রোডাক্ট 10 জন অর্ডার প্লেস করেছে, সাকসেসফুলি পেয়েও গেছে, 10 জন 10 রকম রিভিউ দিয়েছে। তো এই রিভিউটা কিন্তু সবাই দেখতে পায়, শুধু অ্যাডমিন নয়, মানে একটা প্রোডাক্টের কি কি রিভিউ এটা তো এন্ড ইউজাররাও দেখতে পায়, মানে অন্য আর 5টা ইউজার কি কি রিভিউ দিয়েছে সেটা বাকিরাও দেখতে পায়। তো সেক্ষেত্রে এটা তোমার অ্যাডমিনের জন্য যা হবে, এন্ড ইউজারদের জন্য তাই হবে, এক্ষেত্রে আলাদা হবে না, কারণ সব কটা রিভিউ তুমি একসাথে ফেচ করে এনে দেখাচ্ছ। ঠিক আছে। এরপর হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন দেখো, আমরা কিন্তু পপ আপ নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন করি না, আমরা করি ইমেল নোটিফিকেশন, যেটা বলছিলাম যে প্রথমে ইমেল সেন্ড করা আমাদের, এটাও কিন্তু আমরা দেখাবো যে জ্যাঙ্গো থ্রু দিয়ে কিভাবে এসএমটিপি সার্ভার কনফিগার করে, এসএমটিপি সার্ভার দিয়ে মেল যায়, তো এসএমটিপি সার্ভার কিভাবে কনফিগার করে মেল সেন্ড করতে হয় সেটা দেখবো। আর ধরো এই যে অর্ডার প্লেস করছি, একটা মেল এলো, অ্যাড টু কার্ট করছি, একটা মেল এলো, কোথায় না যে রেজিস্টার করছে ইমেল আইডিটা, ইউজার মানে যেই ইমেল আইডিটা দিয়ে ইউজার রেজিস্টার করছে আমাদের পোর্টালে বা আমাদের ই কমার্সে, সেই ইমেল আইডিতে আমাদের নোটিফিকেশন যাবে, মেল যাবে, সেটা আমরা দেখাবো। ঠিক আছে। এবার এসএমএস তুমি চাইলে পাঠাতে পারো, কোনো অসুবিধা, ওটিপি টোটিপি পাঠাতে পারো। ঠিক আছে, অর্ডার কনফার্ম অনেক ওয়েবসাইটে, অনেক ই কমার্সেই তোমার কিন্তু এসএমএস এর থ্রু দিয়ে ওটিপি আসে, অনেক সময় ইমেলেও ওটিপি আসে। তো আমরা ইমেলটা দেখবো, এসএমএস ও দেখা যায়, এসএমএস পাঠানোটা এমন কিছু ব্যাপার নেই, ইজি, কিন্তু ওখানে তোমার লিমিটেশন থাকে আর কি, যে পেড হলে তুমি আনলিমিটেড পাবে, বাট ফ্রি ভার্সন গুলোতে লিমিটেশন থাকে। যাই হোক, তো কোডটা এমন কিছু মারাত্মক কঠিন না। তো যাই হোক, আমরা নোটিফিকেশনের জন্য কিন্তু এপিআই বানাবো। তাতে কি হবে যে আমরা উম, যখনই ধরো অ্যাড টু কার্ট করলাম, বা ধরো প্লেস অর্ডার করলাম, ঠিক আছে, বা ক্যান্সেল করলাম অর্ডার, ঠিক আছে, তখন আমরা ওই এপিআইটা যখন কল হবে, ওখানে আরেকটা তোমার ইমেলের এপিআই কল করে দেব, অথবা ওই অর্ডার প্লেসের এপিআই এর ভেতরেই আমরা ইমেল নোটিফিকেশন সেন্ড করার যে কোডটা সেটা লিখে দেবো। দুভাবে করতে পারো। তো এইগুলো হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য জেনারেল তোমার এপিআই। এর সাথে তুমি আরো অনেক কিছু অ্যাড করতে পারো। ঠিক আছে, যেমন ধরো এআইটিআই ইন্টিগ্রেট করতে পারো। ঠিক আছে, তো সেগুলো তো আমাদের কোর্সে এআইটিআই নেই, তো আমরা এইগুলো নিয়ে পুরো কোর্সটা কভার করবো। ঠিক আছে। নেক্সট হচ্ছে এর এন্ড পয়েন্ট গুলো তাহলে কিভাবে দেখতে হবে। আমরা তো এপিআই গুলো নিয়ে আলোচনা করলাম যে কি কি এপিআই হয় না হয় একটা নর্মাল জেনারেল ই কমার্স ওয়েবসাইট। তো এন্ড পয়েন্ট গুলো নিয়েও যদি দেখো, তো একদম ডিটেলসে রেজিস্টার ইউজার ম্যানেজমেন্ট যে এপিআই, সেখানে রেজিস্টার করার জন্য যে এপিআই, সেখানে রেজিস্টারটা হবে একটা পোস্ট এপিআই। ঠিক আছে, ইউআরএল গুলো এখানে ডামি, তুমি এখানে ইউআরএল গুলো তোমার মতো করে দেবে, এগুলো একটা জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য আর কি। তো এটা হচ্ছে তোমার পোস্ট, অবশ্যই সেখানে তোমার ইউজার নেম আর ইমেল আইডি যাবে, দিয়ে পাসওয়ার্ড যাবে, দিয়ে পোস্ট রেসপন্স হিসেবে যাবে, পোস্ট রিকোয়েস্ট হিসেবে, দিয়ে রেসপন্স হিসেবে কি আসবে, এটা আসবে না, অবশ্যই একটা টোকেন আসবে। ঠিক আছে, আমরা যখন অথেন্টিকেশন করব, যখন এপিআই অথেন্টিকেশন করব, দেখতে পাবে আমরা একটা টোকেন জেনারেট করব। ঠিক আছে, সেই টোকেনটা তোমার রেসপন্স হিসেবে আসবে। আর এই রেসপন্সটা তোমার ডেটাবেসে যুক্ত, ডেটাবেসের ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে রেসপন্স। আদারওয়াইজ তোমার ফ্রন্ট এন্ডে, অর্থাৎ তুমি যেখান থেকে এপিআইটা কল করছো, সেখানে তোমার এই অথেন্টিকেশন টোকেনটা যাবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে লগ ইন। লগ ইন অবশ্যই একটা পোস্ট, তোমরা জানো, লগ ইনের জন্য আর একটা পোস্ট এপিআই হবে। সেখানে তুমি রিকোয়েস্টে কি পাঠাবে, ইউজার নেম, পাসওয়ার্ড, আর রেসপন্সে আসবে তোমার টোকেনটা। সরি, আমি তখন একটু ইয়ে করলাম, রেজিস্টারের সময় টোকেন আসবে, লগ ইনের সময় টোকেন আসবে। ঠিক আছে, রেজিস্টারের সময় তোমার আসবে সাকসেসফুলি রেজিস্টার, লগ ইন করলে তোমার তখন টোকেন আসবে। এবার আমরা জেডাব্লিউটি ইউজ করি বলে আমি এখানে জেডাব্লিউটি লিখেছি। জেডাব্লিউটি মানে তোমার এপিআই অথেন্টিকেশন অনেক ভাবে করতে পারো, তার মধ্যে আমরা এখানে জেডাব্লিউটি অথেন্টিকেশনটা ফলো করি, এটা একটা স্ট্যান্ডার্ড, বেটার বাকিগুলোর থেকে।
তাই জন্য জেডাব্লিউটি করবো। তো জেডাব্লিউটি টোকেনটা তুমি যখনই লগ ইন করবে তখন তোমার কাছে রেসপন্স হিসেবে আসবে এপিআই থেকে। নেক্সট হচ্ছে প্রোফাইল, বা প্রোফাইলে তুমি গেট, ফুড, পোস্ট, প্যাচ, ডিলিট যা খুশি করতে দিতে পারো। ঠিক আছে, তুমি ধরো ভুল নাম রেজিস্টার করে ফেলেছো, সেক্ষেত্রে তুমি এডিটের অপশন দিতে পারো, তাহলে সেখানে ফুড বা প্যাচ একটা দেবে। ঠিক আছে, আহ এবার তুমি এখানে শুধু দুটো ফিল্ড আমরা নিয়েছি বা তিনটে ফিল্ড নিয়েছি, ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড। তুমি চাইলে আরো ফিল্ড অ্যাড করতেই পারো, সেটা ডিপেন্ড করছে আর কি তোমার রিকোয়ারমেন্টের উপর। এরপর যখন আমরা বলছিলাম না বিআরআর দিয়ে পাঠাতে হয়, এই যে দেখো যখনই আমরা অথরাইজড কোনো প্রোটেক্টেড ইউআরএল ইউজ করবো, প্রোটেক্টেড এপিআই এন্ড পয়েন্ট আমরা অ্যাক্সেস করব, তখন আমাদের কিন্তু হেডারে এই বিআরআর টোকেনটা অ্যাড করতে হবে। যে টোকেনটা তুমি পেলে অথেন্টিকেশন করে, সেই টোকেনটাই তোমার বিআরআর স্পেস দিয়ে তোমাকে পাস করতে হবে, অথেন্টিকেশন কি দিয়ে একটা জেসন ফরম্যাটে হেডারে অ্যাড করে দেবে। তারপর তুমি যা যা প্রোটেক্টেড রিকোয়েস্ট গুলো আছে বা প্রোটেক্টেড এপিআই এন্ড পয়েন্ট গুলো আছে সেগুলোকে তুমি ইজিলি অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে লিস্ট প্রোডাক্ট, এটা একটা গেট এপিআই হবে। রেসপন্সে তোমার প্রোডাক্টের সব ডিটেলস গুলো আসবে। আর একটা হবে হচ্ছে তোমার প্রোডাক্ট ডিটেলস, যে কোনো একটার জন্য এখানে আইডি যাবে। ঠিক আছে, এই দেখো আইডি যাচ্ছে, এটাও গেট, কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্টের ডিটেলস আসবে। ঠিক আছে, সার্চেও তাই, তুমি যে কিওয়ার্ডটা দিয়েছো সেই কিওয়ার্ডটার রেসপেক্টে লিস্ট অফ জেসন আছে। এখানে দেখো সার্চের সাথে ম্যাচ করে তোমার একটা প্রোডাক্টও ম্যাচ করতে পারে, আবার মাল্টিপল প্রোডাক্টও ম্যাচ করতে পারে। তাহলে সেক্ষেত্রে তুমি লিস্ট হবে ওটা অবশ্যই, বা জেসনের ভাষায় যদি বলো তাহলে অ্যারে অফ জেসন, আর পাইথনের ভাষায় যদি বলো তাহলে লিস্ট অফ ডিকশনারি। ঠিক আছে, এখানে জেসন ফরম্যাটে যাচ্ছে তাহলে অ্যারে অফ জেসন। আর দেখো রেসপন্স যখন তুমি লিস্ট করছো তখনও রেসপন্সে তোমার কিন্তু অ্যারে এসছে, আর যখন তুমি প্রোডাক্ট ডিটেলস শো করছো এক্স্যাক্টলি আইডি দিয়ে, তখন কিন্তু অ্যারে নেই, সিঙ্গেল একটা জেসন। এটা তো বুঝতেই পারছো। আর এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা তো করবোই কোর্সে, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট। অর্ডার ম্যানেজমেন্টের ওপরে যেগুলো বললাম সেগুলোই তোমার এখানে এন্ড পয়েন্ট গুলো এখানে বানানো হয়েছে। যে তোমার অ্যাড টু কার্ট একটা পোস্ট এপিআই হবে, সেখানে তোমার যা স্টোর করতে যাচ্ছ সেগুলো তুমি জেসনে পাঠাবে, দিয়ে তারপর ওর রেসপন্স আসবে যে সাকসেসফুলি অ্যাডেড, বা তোমার কাছে মেল যাওয়ার হলে মেল যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে চেক আউট। চেক আউটে তুমি ওই কনফার্ম অর্ডার হয় না ওইটা, তো ওইটাও একটা পোস্ট, কারণ তুমি কনফার্ম করছো মানে ওটাও একটা পোস্ট রিকোয়েস্ট যাচ্ছে। আর গেট রিকোয়েস্ট কোনটা হবে, অর্ডার ডিটেলস। তুমি যখনই মাই অর্ডার বা একটা পার্টিকুলার অর্ডারে তুমি ক্লিক করছো, দেখো অর্ডার আইডি, একটা পার্টিকুলার অর্ডারে তুমি যখন ক্লিক করছো তুমি শুধু শুধুমাত্র সেই অর্ডারটার ডিটেলস পাচ্ছ। তাই জন্য এটা হচ্ছে একটা গেট, আর এখানেও অ্যারে হবে না, কারণ যেহেতু একটা আইডি রেসপেক্টে আসছে জিনিসটা। পেমেন্ট গেটওয়ে যখন তুমি ইন্টিগ্রেট করবে তখনও সেটা একটা পোস্ট রিকোয়েস্ট হবে। পেমেন্ট গেটওয়ে আমরা যে আগের কোর্স মানে আগের যে দেখিয়েছি সেখানেও তোমার কিছু একটা স্টোর করছি ডেটাবেসে, তাই তো? তাহলে যেখানে আমরা স্টোর করছি সেখানে পোস্ট রিকোয়েস্ট হবে, এখানেও কিন্তু পোস্ট হবে পেমেন্ট গেটওয়ে থেকে। এবার পেমেন্ট গেটওয়ে থেকে তোমার একটা টোকেন আসবে, পেমেন্ট আইডি, ট্রানজাকশন আইডি, যেগুলো রেজার পে থেকে ডিরেক্ট আসে, বা তোমার তোমার নিজস্ব একটা পেমেন্ট আইডি থাকবে। সেই সব কটাকে তুমি, আর স্টেটাসটা সাকসেস যেটা, স্টেটাসটা তুমি একসাথে রেসপন্সে জেসন ফরম্যাটে এপিআই থ্রু দিয়ে ফ্রন্ট এন্ডে এপিআই এর মধ্যে থেকে রেসপন্স হিসেবে পাঠাবে। ঠিক আছে, এরপর আরো হয়। আর কি কি ছিল আমাদের, এই দেখো রিভিউ, শিপিং, এগুলোর জন্য একটা করে পোস্ট এপিআই থাকবে। শিপিং এর জন্য পোস্ট এপিআই থাকবে, গেট এপিআই দুটোই থাকবে। আর রিভিউর জন্য তাই পোস্ট গেট দুটোই থাকবে, কারণ তুমি যখন রেটিং করছো একটা প্রোডাক্টে বা রিভিউ দিচ্ছ তখন সেটা পোস্ট, আর বাকিরা যখন সেটাকে দেখছে তখন সেটা গেট। নোটিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু পোস্ট হবে এটা, কারণ তুমি মেলটা সেন্ড করছো পোস্ট রিকোয়েস্ট থেকে, তুমি কিছু এক্সপেক্ট করছো না ভ্যালু বা কিছু, এই জন্য এটা গেট হবে না, এটা পোস্ট হবে। ঠিক আছে, আর প্রোডাক্টের যেটা বলছিলাম এখানে প্যাট পুট, সরি পুট প্যাচ এগুলো হবে এডিটের জন্য। আর ডিলিটের অপশন অ্যাডমিন অবশ্যই পাবে, তাই সেক্ষেত্রে ডিলিট এপিআই আমরা ইউজ করব। তো এই হচ্ছে আমাদের এপিআই এন্ড পয়েন্ট গুলো ই কমার্সের ক্ষেত্রে। এবার তুমি যদি পোর্টফোলিওর ক্ষেত্রে যাও, তাহলে পোর্টফোলিওর ক্ষেত্রেও তোমার এই লগ ইনের পার্টটা সেম থাকবে। ঠিক আছে, এবার ওইখানে পোর্টফোলিও ওয়েবসাইট আমরা যেভাবে বানাই ডাইনামিক, অবশ্যই স্ট্যাটিক না। স্ট্যাটিক হলে তা জ্যাঙ্গো দিয়ে বানাতাম না, নর্মাল এইচটিএমএল সিএসএস দিয়ে বানাতাম। যেহেতু ডাইনামিক, তাহলে এক্ষেত্রে আমাদের যে কার্ড গুলো, আমরা ট্যাব গুলো পাই না, হোম ট্যাব, অ্যাবাউট ট্যাব, প্রজেক্ট ট্যাব, সার্ভিস ট্যাব, গ্যালারি ট্যাব,
তারপরে তোমার কন্ট্যাক্ট আস ট্যাব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এপিআই বানাবো আমরা, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এপিআই, শুধু নয় সেট অফ এপিআই বানাবো, কারণ ওখানে আমাদের এক একটার জন্য অনেকগুলো করে এপিআই লাগবে। গেট লাগবে, হ্যাঁ পুট লাগবে, পোস্ট লাগবে, প্যাচ ইউজ করতে পারো চাইলে, ডিলিট আমরা জেনারেলি রাখি না, বাট তুমি চাইলে রাখতে পারো, ঠিক আছে। কিছু কিছু গুলোর ক্ষেত্রে ডিলিট রাখবে, যেমন হোম ট্যাবের জন্য আমরা ডিলিট রাখি না, ওটাকে বারবার এডিট করি। পোস্ট তো থাকে না, বেসিক্যালি ওটা পুট থাকে বা প্যাচ থাকে। আর তোমার প্রোডাক্টস এর ক্ষেত্রে, তোমার পোর্টফোলিওর ক্ষেত্রে বলছি, অনেকগুলো প্রোডাক্ট ধরো তোমার আছে, বা অনেকগুলো প্রজেক্ট তুমি করেছো, বা ব্লগ, তোমার অনেকগুলো ব্লগ আছে, সেখানে আমরা ডিলিট অপশনটা দিই। একটা ব্লগ ধরো ডিলিট করতে চাইছো, ভুল হয়ে গেছে, ওই ব্লগটা এখন আর তুমি রাখতে চাইছো, সেক্ষেত্রে আমরা ডিলিট অপশনটা দিই। তো এইগুলো তোমার পোর্টফোলিওতে একই ভাবে কাজ করবে, ঠিক আছে। আমরা জাস্ট এপিআই গুলো বানাবো, বানিয়ে জাস্ট জেসন রেসপন্স দিবে। আর তুমি পোস্টম্যানের থ্রু দিয়ে তো দেখতেই পাবে সব কটা সুন্দর করে। আর ডিআরএফ এর যে টুলটা রয়েছে সেখানেও তুমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবে কিভাবে রেসপন্সটা আসছে, ঠিক আছে। তো এইগুলোই আমরা বিল্ড করবো, এই দুটো। আর এর আগে মানে যে মডিউলটা যেটা দেখালাম কোর্স, যে স্ট্রাকচারটা, ওইখানে কিন্তু তোমার আহ, প্রথমের দিকে জাস্ট টুলগুলোকে নিয়ে ইলাবোরেট ডেমোস্ট্রেট করা হবে, তারপর আমরা প্রজেক্ট গুলো দেখাবো, লাইভ করবো, ঠিক আছে। তো কারোর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? আমরা 8:30 থেকে শুরু করেছিলাম, 9:30 ডট আমরা এন্ড করব। তো যদি কারোর কোনো কোশ্চেন থাকে, এখন লাস্ট 15 মিনিট আমরা কিউএন এর জন্য রেখেছি, তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে করতে পারো। সোহেল, তৌসিফ, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, ঠিক আছে। ওকে, কারোর কোনো কোশ্চেন নেই, তো ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এন্ড করবো। কোশ্চেন থাকলে কিন্তু আজ করতে পারো। নট এবিল টু আন্ডারস্ট্যান্ড, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো। আচ্ছা, আহ अ, अगर तुम्हें कोई क्वेश्चन पूछना है तो पूछिए, ठीक है। ये डीआरएफ कोर्स के, हाँ बोलिए। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা আজকের এই ওয়ার্কশপটা আর মাস্টার ক্লাসটা এন্ড করছি, ঠিক আছে। আর আর কোর্স রিলেটেড যদি কোনো কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড, তাহলে সেক্ষেত্রে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে বাকি কোশ্চেন গুলোর অ্যান্সার পেয়ে যাবে, আহ, যে কোনো কোশ্চেন থাকলে, ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে, চলো, গুড নাইট, আমরা এন্ড করছি। ইয়েস, তোমরা স্ক্রিনে এই নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি একবার স্ক্রিনে তাও পেস্ট করে দিচ্ছি নাম্বারটা। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে যদি কোনো কোশ্চেন থাকে, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট।